দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম। আমরা আবারও শুনবো মিস্টার আহমেদের কাছে থেকে, হোয়াট কজেস দ্য ইনফ্লেশন দেন? Okay, এটা is a very good question. What causes the inflation? Inflation আসলে বেশ কয়েকটা বিষয় ইনফ্লেশনের কারণ হয়। আমি ইকোনমিক টার্মসগুলোতে না গিয়ে সিম্পলভাবে যদি সেটা সুবিধা হয় হ্যাঁ, আমাদের দর্শকদের জন্য। সিম্পলভাবে যদি বলি, ইনফ্লেশনের কারণটা হলো পারচেজিং পাওয়ারটা বেড়ে যাওয়া। এবং পারচেজিং পাওয়ারটা বেড়ে যাওয়ার একটা হচ্ছে যখনই পারচেজিং পাওয়ার বেড়ে যায় তখন ডিমান্ড বেড়ে যায়। আমার হাতে টাকা আছে, আমি কিনব। সো আমার ডিমান্ডটা যে কনজিউমার, আমার পারচেজিং পাওয়ার ইনক্রিজিং, সাথে সাথে ডিমান্ডও ইনক্রিজিং, বিকজ আমার কাছে মানি আছে। আর একটা হলো কস্ট আর জিনিসপত্রের দাম। আর এর সাথে যে জিনিসটা সেটা হলো এক্সট্রা মানি যদি ইকোনমিতে ইনজেক্ট হয়। ডিউরিং কোভিড-19 আমরা কি দেখেছি? কোভিড-19-এর ইকোনমিক রেসপন্স প্ল্যান, যেটা ফেডারেল গভর্নমেন্ট ওই সময় নিয়ে আসলো, সেটা একটা সময় উপযোগী ছিল। আমাদেরকে স্বীকার করতেই হবে। এই যে প্ল্যানটা, এই প্ল্যানটাতে তখন কি হয়েছিল, ফেডারেল গভর্নমেন্ট $212 বিলিয়ন সে ডাইরেক্ট ইনজেক্ট করেছিল ইকোনমিতে ফর ইনভেস্টার্স, ফর ইন্ডিভিজুয়ালস লাইক ইউ অ্যান্ড মি অ্যান্ড স্মল বিজনেস। রাইট। এবং এই $212 বিলিয়ন কিন্তু এই ইকোনমিতে, আমাদের এই ক্যানাডিয়ান ইকোনমিতে ইনজেক্ট হয়েছে। অন দ্য টপ অফ দ্যাট অ্যানাদার $14 বিলিয়ন দেওয়া হয়েছিল প্রভিন্স অ্যান্ড টেরিটরিকে। সো $252 billion total. On the top of that, another $600 billion credit was facilitated বিজনেস ওনারদের জন্য, যাতে লিকুইডিটির কোনো সমস্যা না হয়। অর্থাৎ আপনি বলতে চাইছেন $852 billion টোটাল যদি আমরা এইভাবে দেখি, অ্যাকুমুলেট করি, তাহলে ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি এই পরিমাণ টাকাটা ইকোনমিতে ইনজেক্ট হয়েছিল এই কোভিড-19 2 বছরে। তো যদি এই প্রণোদনা না দেয়া হতো তাহলে মার্কেটে $852 বিলিয়ন এর ইনজেকশনটা হতো না, এবং এই যে ইনফ্লেশনের যে কারণ, ডিমান্ড এবং সাপ্লাইয়ের এই গ্যাপটা হয়তো তৈরি হতো না। এক্স্যাক্টলি, ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট রিজন বলে আমি মনে করি, যে এই যে টাকাটা আমাদের ইকোনমিতে আসছে। আমরা কি দেখেছি ডিউরিং কোভিড-19-এ? আমরা যদি একটু ফ্ল্যাশব্যাক করে পিছনে যাই, তাহলে আমরা দেখব যে কোভিড-19-এর সময় অধিকাংশ মানুষ, আমরা তখন ঘরে বন্দি ছিলাম যদিও, কিন্তু দেখা গেছে যে ঘরে বন্দি থাকা অবস্থায় আমরা ব্যানফ, ক্যালগারি, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি। ওই সময় কিন্তু এই বেড়ানোর প্রবণতাটা অনেক বেড়ে গেছে। অর্থাৎ এটা এক ধরনের বিলাসিতা। অবশ্যই বিলাসিতা, অবশ্যই বিলাসিতা, যেটা এর আগে কিন্তু সেভাবে দেখা যায় নাই। তো এটা একটা উদাহরণ আমি দিলাম। এরপরে যেটা হয়েছে সেটা হচ্ছে অনলাইনে অর্ডার। রেস্টুরেন্টগুলো, যদিও আমরা জানি যে রেস্টুরেন্টগুলোতে সেভাবে টেক আউট প্রচুর ছিল। যেমন আমার অনেক ক্লায়েন্ট, তাদের রেভিনিউ ইনক্রিজ অ্যাটলিস্ট 30 to 40% ডিউরিং কোভিড পিরিয়ড, এবং সেটা হচ্ছে তো অনলাইন অর্ডারের জন্য। তারপরে গুগল, সবাই যে অনলাইনে অর্ডারগুলো করেছে, অ্যামাজনে যে অর্ডার করেছে, তো এই যে জিনিসগুলো হয়েছে, বিভিন্ন জায়গাতে কাপড় থেকে শুরু করে প্রত্যেকটা দ্রব্যাদির উপরে এই প্রেশারটা পড়ে। তার মানে এই জায়গাটা আমাদের সাধারণ মানুষ যেটা আমরা মনে করি যে ইনফ্লেশন জিনিসটা কি আমাদের কাছে আসলে এরকম ভাবে বোঝার ব্যাপার ছিল না। ইনফ্লেশনের যে উদাহরণ দিয়ে আপনি বোঝালেন, এখন আমার জানবার বিষয় আপনার কাছে যে তাহলে তাই যদি হয়, এখন ইন্টারেস্ট রেটটাকে এক্সপোনেনশিয়ালি হাইক করে এটাকে কিভাবে ব্যালেন্স কিভাবে করে বা কেন করা হচ্ছে, এর পেছনে কারণটা কি? হ্যাঁ, এখন যখনই আমরা অনেক বেশি স্পেন্ড করছিলাম, বিকজ যখনই কোভিড-19-এর সময় যে টাকাটা গভর্নমেন্ট দিয়েছে, এবং এই টাকাটা তো আমাদের কাছে এসছে, ইন্ডিভিজুয়ালের কাছে এসছে, স্মল বিজনেস ওনারের কাছে গেছে, মিড বিজনেস ওনারদের কাছে গেছে, এবং এরা যখন এইটা টাকাগুলো খরচ করতে শুরু করেছে, তখন যেটা হয়েছে সেটা হলো ডিমান্ডটা বেড়ে গেছে।
তো ওই সময় কিন্তু আরেকটা যেটা যে সমস্যা হয়েছিল সেটা হলো সাপ্লাই। আমরা সবাই জানি যে সেই সময় চায়না থেকে আমাদের যে দ্রব্যাদি আসার কথা সেগুলো সময় মতো আসেনি। সাপ্লাই চেইনে একটা চেইনের একটা বিরাট ডিসরাপশন ছিল। আমেরিকাতে যা আসার কথা ছিল সেভাবে আসেনি। লজিস্টিক প্রবলেমটা খুব সিরিয়াসলি আকার ধারণ করেছিল। তো টোটাল সাপ্লাইটা ছিল ইন ট্রাবল, বাট ডিমান্ড ছিল ভেরি হাই বিকজ পিপুল বায়ারের কাছে কনজিউমার্সদের কাছে টাকা আছে, দে আর স্পেন্ডিং মানি। সো যে কারণেই হু করে যেটা আগেও একটু আগে আলাপ করলাম আমরা, প্রাইসটা হু করে বাড়া শুরু করে দিল। যখন প্রাইসটা একটা পর্যায়ে গেছে, এখন আফটার কোভিড-19 যখন কোভিডটা শেষ, সব কিছু নর্মাল হয়ে আসছে, এখন তো আর সেই টাকাটা নাই। মানুষ তো আবার ফিরে গেছে তাদের নর্মাল স্যালারিতে, নর্মাল ইনকামে, এক্সট্রা ইনকাম তো আর নাই না। এখন সমস্যা হয়ে গেছে যে $50 যে তেলটা ছিল সেটা তো আর $50 নাই, এখন সেটা $65 আছে। এখন সেই $65 কিভাবে কিনবে? কারণ ইনকাম তো আর বাড়েনি। ইনকাম যেখানে ছিল সেখানেই আছে। $5,000 যে ফ্যামিলি ইনকাম ছিল সেই $5,000 আছে, কিন্তু দ্রব্যমূল্যের দাম তো আর ওইখানে নাই। $100 দিয়ে যেটা 5 মাস আগে যা ক্রয় করা যেত, আমার কনজাম্পশনটা কমিয়ে দিতে হচ্ছে। এখন তাহলে এটাকে কন্ট্রোল করবে কিভাবে? তো যেটা বললাম যে মনিটারি পলিসি যেটা কন্ট্রোল করে ব্যাংক অফ কানাডা, একটাই মাত্র ওয়ে আছে তাদের এটা কন্ট্রোল করার একটাই মাত্র ওয়ে এই মুহূর্তে, যেটা হলো ইন্টারেস্ট রেট ইনক্রিজ করা। এবং ইন্টারেস্ট রেট ইনক্রিজ করার অর্থটাই হলো কনজাম্পশন, পারচেস পাওয়ারটাকে কন্ট্রোল করা। যখনই ইন্টারেস্ট রেট বাড়বে তখন কি হবে? যারা বড় করছিল তারা বড় করবে না, বিকজ হাই কস্ট অফ বরোয়িং। ক্রেডিটে যারা যাচ্ছিল তারা ক্রেডিটে যাবে না, হাই কস্ট অফ বরোয়িং। গাড়ি কিনছিল যারা, তারা দেখবে হাই ইন্টারেস্ট রেট, হাই কস্ট অফ বরোয়িং, গাড়ি কিনবে না। তো প্রত্যেকটা জিনিসই একটা সাইকেলের ভেতরে। তো যখনই পারচেস পাওয়ারটা কমে আসবে ওভার দ্য টাইম, জিনিসপত্রের দাম হুইচ ইজ ডিমান্ডটা যখন কমে আসবে, সাপ্লাই যখন একই থাকবে, তখন প্রাইসটা আস্তে আস্তে কমে আসবে। তো ভ্যালুটা যখন আস্তে আস্তে কমতে থাকবে, তখন ইনফ্লেশনটাও আস্তে আস্তে কমতে থাকবে। তো ইন্টারেস্ট রেট বাড়ানোর কারণটাই হলো এই ইনফ্লেশনটাকে, হুইচ ইজ প্রত্যেকটা দ্রব্যমূল্যের দামগুলোকে কমিয়ে নিয়ে আসা। এবং এইটা যদি না করা হয়, আসলে ওভার দ্য লং রান ইট উইল ব্রিং এ ডিজাস্টার আমাদের ক্যানাডিয়ান ইকোনমির জন্য। এটা বোঝবার জন্য আসলে খুব ইম্পর্টেন্ট যে ইন্টারেস্ট রেট হাইক করবার পেছনের কারণগুলো কি। এখন আমি যেহেতু আমার সেক্টর থেকে একটা প্রশ্ন করি আর কি, যেহেতু লয়ার, এই যে ইন্টারেস্ট রেট হাইকটা হচ্ছে, এটাই কি মনে করেন আপনি যে হাউস প্রাইস ডিক্রিজের একটা কারণ, নাকি একমাত্র কারণ? এবং এটা কিভাবে হাউস প্রাইস এবং মার্কেটে ওই রিয়েল এস্টেট মার্কেটটাকে কিভাবে ইম্প্যাক্ট করছে? ওয়েল, এগেইন যেটা বলছিলাম যে বরোয়িং কস্ট অফ বরোয়িং, যখনই কস্ট অফ বরোয়িং বেড়ে যাবে, এটা আমার ক্রয় ক্ষমতার বাইরে চলে গেল। নাও একটা জিনিস, যখনই হাউস প্রাইস তো বাড়ছিল ওই একই কারণে যে কস্ট অফ বরোয়িং ওয়াজ খুবই লো ছিল। রাইট। এখন যখন কস্ট অফ বরোয়িং যখন হাই হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে? যারা ফার্স্ট টাইম বায়ার তারা সাইড লাইনে দাঁড়িয়ে যাচ্ছে। এখন এই যে ফার্স্ট লাইন বায়ার, এখানে একটা ব্যাপার আছে। এই যে ফার্স্ট লাইন বায়ার যখনই তারা মার্কেটে আসছে, বাড়ি কেনার জন্য যাচ্ছে, এখানে কিন্তু আমরা কোভিড-19 একটা জিনিস কিন্তু আমার মনে হয় অনেকেরই খেয়াল আছে, স্ট্রেস টেস্ট। ব্যাংক অফ কানাডা স্ট্রেস টেস্ট ইন্ট্রোডিউস করেছিল সেই সময়, এবং ওই স্ট্রেস টেস্ট ইন্ট্রোডিউস করার কারণ ছিল যে এই বাড়ির প্রাইস যেন না বাড়ে, কিন্তু এটা কিন্তু সেভাবে কাজ করে নাই। এখন যেটা হয়েছে, এই স্ট্রেস টেস্টটা একটু চেঞ্জ হয়ে গেছে। এখন যেটা হয়েছে যে কন্ট্রাক্ট রেট যেটা আছে বাড়ি কিনতে গেলে মর্গেজের জন্য, তার সাথে 2% অ্যাড করতে হবে। তার মানে কোয়ালিফাইং রেটটা, তার মানে যদি কন্ট্রাক্ট রেট যদি হয় 5.5%, এর সঙ্গে 2% আরও অ্যাড করতে হবে, হচ্ছে 7.5% এখন কোয়ালিফাইং রেট। তো এই 7.5% কোয়ালিফাইং রেটে একজনকে
কোয়ালিফাই করতে হবে মর্গেজে। তো এত বাড়ির দাম ভেরি টাফ। ভেরি টাফ। তো ফার্স্ট টাইম বায়ার যারা, তারা অটোমেটিক সাইড লাইনে আছে। তো সেটাও তাদের জন্য একটা কারণ, সাইড লাইনে আছে। আর একটা গ্রুপ বায়ার্স ইনভেস্টর আছে, তারা অপরচুনিস্ট। তারা দেখছে যে মার্কেটটা আরও নিচে নামার পড়বে। সম্ভাবনা আছে হয়তো। হ্যাঁ, যদি পরে তখন আমরা মার্কেটে যাব। তো এই কারণেই সাইড লাইনে অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যে সব ধরনের বায়াররা আছে। পারচেজিং পাওয়ারটাও এখন খুবই টাফ। এইসব বিষয়গুলোই আসলে প্রাইজের উপরে ইম্প্যাক্ট ফেলছে, এবং যেটা কিনা ইন্টারেস্ট রেট হায়ার কারণেই এই প্রাইসটা ড্রপ করছে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো যে হারে এটা ড্রপ করছিল, এখন লাস্ট 1 মাসে এসে এটা কিন্তু অনেকটা লেভেল অফ হয়ে গেছে। যে জিনিসটা বললাম যে প্যারাডাইম, ওয়ে অফ থিঙ্কিং, আমাদের এটা একটা শক, এত কম সময়ের ভিতরে ইন্টারেস্ট রেটটা বেড়ে যাওয়া। Right. তো অনেকে এটাকে সহনীয় পর্যায়ে নিয়ে আসছে যে ঠিক আছে, এটা বেড়ে গেছে, আমরা এটাকে কোনোভাবে ওয়েদার করব, এটা করব। তো প্রাইসটা কমেছে, যেমন অ্যাভারেজ প্রাইস কিন্তু টরন্টোতে এখনও ওভার $1 মিলিয়ন। রাইট। ইয়ার ওভার ইয়ার সেল প্রাইস ড্রপ করেছে অ্যাজ অফ নাও 49%, এবং ওভার ইয়ার প্রাইস ড্রপ করেছে, হাউস প্রাইস ড্রপ করেছে 5.7%, অনলি 5.7%। ইয়ার ওভার ইয়ার। আচ্ছা। কিন্তু এখানে একটা আরও ইন্টারেস্টিং ব্যাপার, যেটা যে এটাকে সাউন্ড নট টু হাই 5.7%, কিন্তু মান্থ ওভার মান্থ 7.5%। স্টিল আমরা যেটা মানে অ্যাপারেন্টলি যেটা দেখি, যদি পার্সেন্টেজ হিসেবে দেখি, তাহলে মনে হয় অ্যাপারেন্টলি ড্রপ আরও বেশি মনে হয়। আসলে টেকনিক্যালি যদি এই পার্সেন্টেজে যাই, অতটা কিন্তু ড্রপ না, করেনি। অতটা এখনো ড্রপ হয়নি। কিন্তু এখানে আরেকটা ব্যাপার আছে, এইটাও হচ্ছে ডিপেন্ড করছে এরিয়া বেসিস, জিওগ্রাফিক্যাল লোকেশন। যেমন গ্রেটার টরন্টোতে নট সব জায়গাতেই এটা হয়েছে। টরন্টোর বাইরে কিছু কিছু সিটিতে, যেমন অশোয়া এবং ওইসব জায়গাগুলোতে ইস্টের দিকে ডারহাম রিজিয়নের কথা আপনি অনেক বলছেন বেশি বোধহয়। ইম্প্যাক্ট ফেলেছে। একটা জিনিস মনে রাখতে হবে যে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। ধন্যবাদ মিস্টার আহমেদ। দর্শক, আমরা জানি এটা খুব খটোমটো একটা ব্যাপার, ইকোনমি এবং ইন্টারেস্ট রেট এবং অন্যান্য ফাইন্যান্সিয়াল টার্মস অ্যান্ড কন্ডিশনস, বাট আমরা চেষ্টা করছি উদাহরণ দিয়ে বা লেমন স্টাইলে আপনাদের সামনে জিনিসগুলোকে পৌঁছে দেবার জন্য। মিস্টার আহমেদ, এই প্রশ্নের পরে যে প্রশ্নটা করব, যে তাহলে কি আপনি বলছেন যে এটা কি বায়ারের মার্কেট না সেলারের মার্কেট? আমি একটু কনফিউজড। ইটস এ $1 মিলিয়ন কোয়েশ্চেন। এটা বায়ার মার্কেট না সেলার মার্কেট? অবভিয়াসলি ইট ইজ বায়ার মার্কেটস নাও। প্রাইস ড্রপ করেছে, যেটা ড্রপ করেছে প্রাইস 6 মাস আগেও এই প্রাইস ছিল না, যদিও ইন্টারেস্ট রেট ইজ ভেরি হাই। তো যেহেতু ইন্টারেস্ট রেট ইজ ভেরি হাই, আমি এটাকে কিভাবে বায়ার্স মার্কেট বলবো এটাও ভাবতে পারছি না। কারণ একটা মর্গেজ নিতে গেলে তো কস্ট অফ বরোয়িং ইজ টু হাই। একজন বায়ার যে মার্কেটে যাবে, সে কিভাবে এটাকে অ্যাফোর্ড করবে? অ্যাফোর্ডেবিলিটি ইজ এ বিগ ইস্যু হিয়ার। সো যদিও বায়ার্স মার্কেট, টেকনিক্যালি স্টিল ইটস নট বায়ার মার্কেট, কারণ বাড়ির প্রাইস স্টিল অনেক বেশি হাই এবং ইন্টারেস্ট রেট ইজ ভেরি হাই। এই ভেরি হাই ইন্টারেস্ট রেট অ্যান্ড হাই প্রাইসে একজন বায়ার যে এই মার্কেটে যাবে, সেই অ্যাফোর্ডেবিলিটিটা কি এখনও বায়ারের আছে? ইট ইজ দ্য কোয়েশ্চেন। কেউ যদি মনে করে, কোনো বায়ার যদি মনে করে তার সিচুয়েশন ইজ স্ট্রং ইনাফ টু অ্যাফোর্ড ইট, then I think it is a good time. It's not the best time, but it's a good time because already মার্কেটটা অনেক কমে এসেছে। মার্কেট কতখানি কমবে এটা আই উইশ আমার কাছে ক্রিস্টাল বল ছিল এবং আমি এটাকে বলতে পারতাম। এবং এটা আমার মনে হয় স্বয়ং মিস্টার টিম ম্যাকক্লেইন, আমাদের ব্যাংক অফ ক্যানাডার গভর্নর, তারও কোনো আইডিয়া নেই, কারণ সে নিজেও জানে না আর কত ইন্টারেস্ট রেট আর কী পর্যন্ত বাড়াতে হবে। আচ্ছা, কিন্তু আপনি যে আর একটা অ্যালার্মিং কথা বললেন যে রিসিশন যদি আসে তাহলে এটা আরও খারাপ হবে। আমরা যদি সেই পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, তাহলে তো সেলার্সদের এখনই ভাবা উচিত যে আমার এই মার্কেটেই বাড়ি বিক্রি করে দিয়ে বের হয়ে যাওয়া। অবশ্যই। এখন এইটাই হলো কথা। এইখানেই হচ্ছে ব্যাংক অফ ক্যানাডার
মনিটারি পলিসির কারিশমা। কানাডার ইকোনমিতে এই যে মনিটারি অ্যান্ড ফিজিক্যাল পলিসি এবং এই মনিটারি পলিসি নিয়ে ব্যাংক অফ কানাডার যে খেলাটা, ব্যাংক অফ কানাডার যে কলকাঠি নাড়াটা, এটা খুবই একটা ইম্পর্টেন্ট ডিসিশন টু মেক। তার মানে এই জায়গাটা যদি ছোট্ট কোনো ভুল হয় তাহলে তাহলে ডিজাস্টারাস হয়ে যেতে পারে। আচ্ছা, যদিও এই প্রশ্নটা আমার করা এইভাবে ঠিক না হলে আমি আপনার কাছে থেকে শুনতে চাইছি যে ওয়াই কারেন্ট মর্গেজ বরোয়ার্স, যারা বরোয়ার্স আছে, কনসার্নড হবে এই ইন্টারেস্ট হাইক নিয়ে। সাধারণভাবে বলতে ভাই ইন্টারেস্ট বাড়লে তো অবশ্যই কনসার্ন হবার বিষয়, বাট আমি আপনার কাছে থেকে জানতে চাইছি একটু ফর্মালি যে কেন আমরা কনসার্ন হব ইন্টারেস্ট বাড়ার জন্যে, বা আদৌ হব কি না। খুব একটা ইন্টারেস্টিং একটা টপিকস পড়ছিলাম আজকেই। সেটা হলো যে কানাডাতে মর্গেজের দুটো দিক আছে। হ্যাঁ, মর্গেজের দুইটা প্রোডাক্ট, একটা হলো ভ্যারিয়েবল রেট মর্গেজ আর একটা হচ্ছে ফিক্সড রেট মর্গেজ। তো 4 মাস আগে যেসব বায়ার ফিক্সড রেট মর্গেজ নিয়েছিল, লাকি দোজ অ্যান্ড স্যালুট টু দেম, যারা কিনা ইন্টারেস্ট রেট ছিল ভেরি লো এবং তারা 5 বছরের জন্য ফিক্সড করে নিয়েছে, তাদের জন্য চিন্তার কিছু নাই। যেটা পড়ছিলাম, 1/3 অফ মর্গেজ ভ্যারিয়েবল রেট মর্গেজ, 1/3 ভ্যারিয়েবল, 1/3 অফ টোটাল মর্গেজ ভ্যারিয়েবল। খুব ইন্টারেস্টিংলি আমি যদিও আমার প্র্যাকটিস থেকে আমি যেটা বলতে পারি, আমি লাস্ট 2 ইয়ার্সে যা দেখেছি, আমার মনে হয় 95% আমি ভ্যারিয়েবল পেয়েছি। হ্যাঁ, 95% না, আসলে 1/3 অফ টোটাল মর্গেজটা ভ্যারিয়েবল। হ্যাঁ, এখন এইখানে যেটা আসে যে আমাদের কমিউনিটির কথা যদি এখানে আসি, সেইখানে যদি আসি এবং সেইখানে যদি কথা বলি, তো এইখানে তখন ডিপেন্ড করছে যে আপনি কোথায় গিয়েছিলেন, আপনি কার অ্যাডভাইসটা নিয়েছিলেন, কে ছিল আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, কে আপনাকে রাইট অ্যাডভাইসটা দিয়েছিল, আপনাকে যে অ্যাডভাইসটা দিয়েছিল সে কি রাইট অ্যাডভাইসটা আপনাকে দিয়েছিল। অফকোর্স যারা ইউজুয়ালি জানে না, ক্যানাডিয়ান ইকোনমি ক্যান বি ফ্র্যাজাইল অ্যান্ড ক্যান গো ব্যাড এনি টাইম। ব্যাংক অফ কানাডা রেট আর প্রাইম রেট ইজ টু ডিফারেন্ট থিং। আমার মনে হয় আমি ওই ডিটেলসে এখন আলাপ না করি, হ্যাঁ, যে প্রাইম রেটটা কি আর ব্যাংক অফ কানাডা রেট। আমরা অবশ্যই আরেকটা প্রোগ্রামে এটা নিয়ে আলোচনা করব। অবশ্যই। দর্শক, আমরা এবার একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে এসে আমরা আবারও শুনবো মিস্টার আহমেদের কাছে থেকে।